ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধের হঠাৎ বিরতি ঘটেছে। পরিসমাপ্তি বলবো না, কারণ পরিসমাপ্তি কথাটি কেউ ব্যবহার করেনি। একমাত্র ব্যবহার করেছেন এই কথাটি, সেটি হচ্ছে যিনি করেছেন তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি হয়ে গেল এবং তিনি বলেছেন আমার খুব খুশি লাগছে, আমি খুব আনন্দিত যে আমার মধ্যস্থতায় ভারত ও আমেরিকার মধ্যে এই যে যুদ্ধ আপাতত সমাপ্তি ঘটল সেটা আমাদের মানে আমেরিকার সৌজন্যে, আমেরিকার মধ্যস্থতায়। এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প এ কথাটাও বলেছেন যে আগামী দিনে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের যে টানাপোড়েনটা আছে, তাদের মধ্যে যে সংঘর্ষ আছে, তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যে মতপার্থক্য আছে, তাদের লড়াইয়ের মূল যে জায়গাগুলো, এটা আমেরিকা বলেছে যে সেটা কোনো একটা নিউট্রাল দেশে সেই বিষয়ে কথা বলা হবে। নিউট্রাল দেশ মানে ধরে নেওয়া যেতে পারে সেটা আমেরিকার তৃতীয় পক্ষের মধ্যস্থতায়। কিন্তু আপনারা জানেন যে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বের জায়গাগুলো সেগুলো মেটাবার জন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা এটা অস্বীকার করছে আজকে নয়, গত বহু বছর ধরে। এবং বিশেষ করে সিমলা সমঝোতায় সেখানে বলা হয়েছে ভারত পাকিস্তান তাদের নিজেদের মধ্যে যে সমস্ত বকেয়া সমস্যা, সেই সমস্যা তারা নিজেরাই মেটাবে। কিন্তু আমেরিকা যেটা বলল সেটা হচ্ছে আমেরিকা সে দাদা হয়ে সেখানে আসবে যেন মিটমাট করতে। এটা ভারতের বহু বছরের যে ঘোষিত অবস্থান, সেই অবস্থানের বাইরে। তো আমেরিকা তার নিজের স্বার্থে এইসবগুলো করবে, কারণ তার নিজের স্বার্থটা কোথায়? এই মুহূর্তে বাংলাদেশে তারা যেটা করেছে, চীনকে বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশে ইউনূসের সাথে মিলে ওই যে মায়ানমারের যে করিডর, সেই করিডরের ব্যবস্থা করেছে। অর্থাৎ বাংলাদেশ চীনের যেখানে বড় ঘাঁটি, সেই ঘাঁটিটাকে ভাঙার ব্যাপারে অনেকটাই সফল হয়ে গেছে আমেরিকা। ইউনূসকে দিয়ে তারা কাজটি করিয়েছে। একইভাবে পাকিস্তান হচ্ছে চীনের সব থেকে আরেকটি বড় দোস্তির জায়গা চীনের সাথে। সেই জায়গাটাও আমেরিকা ভাঙতে চাইছে এবং সেটা ভাঙতে চাওয়ার জন্যই হচ্ছে পাকিস্তানের হয়ে তারা বেশি কথা বলছে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং এখানে অবশ্যই মেনে নিতে হবে যে ভারত তার চিরকালে, যদি এটা সত্যি হয় আমেরিকা যেটা বলেছে সেটা, তার বিরুদ্ধে কিন্তু ভারত এখনো কোনো প্রতিবাদ সরকারিভাবে করেনি যে আমরা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় গিয়ে কোনো দেশে গিয়ে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব তৃতীয় পক্ষের সাথে। এটা সিমলা সমঝোতার বিরোধী এবং ভারতের বহুকালের অবস্থান হচ্ছে আমাদের সমস্যা থাকলে আমরা মেটাবো। তো এখন এই যে ব্যাপারটা আমেরিকা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকা তার নিজের স্বার্থ দেখার জন্যে আজকে এই যুদ্ধ বিরতি এইভাবে ঘটালো। ভারত কিন্তু এই যুদ্ধ বিরতির ব্যাপারে যে কথাগুলো তারা বলেছে, বিক্রম মিশ্রি আমাদের ভারতের পররাষ্ট্র দপ্তরের সচিব তিনি যেসব কথা বলেছেন সেখানে কিন্তু কোনো জায়গাতে নেই আমেরিকার ভূমিকার কথা। সেখানে বলেছেন তিনি ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস, দুই দেশের ভারত এবং পাকিস্তানের, তারা বসে এক জায়গায় তারা কথা বলে এই আপাতত যুদ্ধ বিরতির কথাটা ঘোষণা করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এখানে তার মানে ভারত সরকারের যে পররাষ্ট্র সচিব তিনি বলে দিলেন যেন এর পেছনে নরেন্দ্র মোদী কিংবা ভারত সরকারের কোনো সায় আছে কিনা সেটা উজ্জ্ব রেখে দিলেন।
উচ্চ রেখে দিয়ে যেন বোঝাতে চাইলেন নরেন্দ্র মোদী ইত্যাদি এদের কোনো সায় এখানে নেই। কিন্তু তাই কি সত্যি হতে পারে? ডিজিএমও ভারতের, তার এত বড় ক্ষমতা যে কেন্দ্রীয় সরকারের সাথে কথা না বলে তিনি ঘোষণা করে দিলেন যে যুদ্ধবিরতির ঘোষণা করলেন। গতকাল বিকাল 5টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে। তো এই যে ঘোষণাটা হলো, ভারতের রাজনৈতিক নেতৃত্ব, যিনি সর্বোচ্চ নেতৃত্ব, তাদের সাথে কোনো কথা না বলে এই জিনিসটা করেছেন, এটা কেউ এটা ভাবতে পারে না, এটা কেউ বললে কেউ বিশ্বাস করবে না। এখন এই যে সুতরাং বিশ্বাস অবিশ্বাসটা তো থাকছেই। সাধারণ মানুষের, আজ সারা দিন ধরে আমি সাধারণ মানুষের সঙ্গে ব্যাপকভাবে কথাবার্তা বলেছি বিভিন্ন দিকে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা উঠে আসছে এবং সেই কথাগুলো কিন্তু একটাই কথা, যে এই যে হঠাৎ যুদ্ধবিরতি হয়ে গেল, এই যুদ্ধবিরতিটা কারোরই ভালো লাগেনি, কেউ এটাকে ভালো বলছে না। এবং আরো স্পষ্ট করে বলতে গেলে যে নরেন্দ্র মোদী এই ঘটনা শুরু হওয়ার আগের থেকে এবং যুদ্ধ শুরু হওয়ার আগের থেকে যেসব কথা বলেছিলেন, যে পৃথিবীর যেখানে থাকবে ওই সন্ত্রাসীরা, যারা 4 জন যারা খুন করেছে এবং তাদের যারা প্রশ্রয় দিয়ে এইখানে পাঠিয়েছেন ষড়যন্ত্র করে, অর্থাৎ পাকিস্তানের ওই যে যারা সন্ত্রাসবাদীরা এবং সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতারা, তাদেরকে ক্ষমা করা হবে না। পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে শাস্তি দেয়া হবে। সেই শাস্তি কি দেয়া শেষ হয়ে গেল? শাস্তি দেওয়া শেষ হয়ে গেল? এমনকি যে 4 জন খুন করেছিল সরাসরি, তাদেরকেও তো ধরা যায়নি। তাদের যারা মন্ত্রণাদাতা, ওই জৈশ ই মোহাম্মদ আজহার, তার পরিবারের 10 জন মারা গেছে মাসুদ আজহারের। ঠিকই, মাসুদ আজহার তো এখনো রয়েছেন সেখানে, শাস্তি পেয়েছেন। পাকিস্তান তাকে তুলে দিয়েছে ভারতের হাতে, কিছুই দেয়নি, কিছুই হয়নি। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতি হয়ে গেল। এবং যুদ্ধবিরতি কখন হলো? যখন ভারত 6-7 মের ওই রাত্রে, যখন ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত সেই কাশ্মীরের 9 জায়গায় তারা আক্রমণ করে বিধ্বস্ত করে দিল জায়গাগুলো। সেটা হচ্ছে ভারতের বিমান বাহিনী, ভারতের সেনাবাহিনীর অভূতপূর্ব বীরত্ব। তারপর দিন আমরা কি দেখলাম? তারপর দিন 8ই মে রাত্রে দেখলাম পাকিস্তান ভারতের 15টা জায়গাতে, শহরে, যেখানে মিলিটারি যেখানে এস্টাবলিশমেন্ট আছে, সেখানে তারা আক্রমণ করলো। ভারত কি বলেছিল আক্রমণ করে? ভারত বলেছিল আমরা সন্ত্রাসবাদের ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার জন্যই এই আক্রমণ করেছি। ভারত বলেনি যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়েছি। ভারত বলেছিল আমরা সন্ত্রাসবাদের জায়গাগুলোকে আমরা ধ্বস্ত করে দিয়েছি। কিন্তু পাকিস্তান কি করলো? পাকিস্তান করলো ভারতের যেখানে মিলিটারি এস্টাবলিশমেন্ট, যেখানে বেস আছে, সৈন্য ছাউনি যেখানে আছে, সেই সব জায়গাগুলোতে আক্রমণ শানালো। সেই আক্রমণ সেই আক্রমণ সফল হয়নি। এটা অবশ্যই সবাই জানেন যে আক্রমণ সফল হয়নি। পাকিস্তানের যত তারা মিসাইল পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে, ভারতের S-400, তারা সে সমস্ত ড্রোন মিসাইলগুলোকে তারা ভেঙে দিয়েছে। আমরা কিছুদিন আগে যখন গত 1 বছর ধরে, 1 বছরের বেশি ধরে যখন লড়াই শুরু হয়ে গেছে হামাসের সাথে ইসরায়েলের, হামাস যখন ড্রোন ছুটছে, হামাস যখন মিসাইল ছুটছে, ইসরায়েলের আয়রন ডোম তাদের 99% ভেঙে দিল, কিন্তু 1% পড়েছে এবং সেই 1% অনেক ক্ষতিও করেছে ইসরায়েলের। কিন্তু পাকিস্তানের কোনো ড্রোন বা মিসাইল ভারতের কোনো জায়গায় সেইভাবে ক্ষতি করতে পারেনি। হিসারের ওখানে একটা মিসাইল, ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ছুড়েছে গতকাল। সেই ব্যালিস্টিক মিসাইল তার উদ্দেশ্য ছিল দিল্লিকে আঘাত করার। সেই আঘাতের জায়গায় পৌঁছবার আগে হিসার
হরিয়ানার হিসারের কাছে সেটাকে ভেঙে দিতে পেরেছে ভারতের যে ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম। তো শুধু তাই না, ভারতের পাকিস্তান যখন ভারতের 10-15টা জায়গায় আক্রমণ করলো, এমনকি সেনা ঘাঁটিগুলোকে আক্রমণ করার তার পাল্টা হিসেবে ভারত সাথে সাথেই করলো কি, পাকিস্তানের 3টি মানে লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরো মর্দিকা, এই সমস্ত জায়গায় তাদের যে বিমান বেস ছিল, এয়ার বেস ছিল, বিমান ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো ধ্বস্ত করে দিয়েছে। অর্থাৎ নির্ণায়কভাবে ভারত এই যুদ্ধে যখন এগিয়ে চলেছে এবং দেশের মানুষ যখন ভাবছে আর কিছুদিনের মধ্যেই পাকিস্তানকে নতজানু হতে হবে, ক্ষমা ভিক্ষা করতে হবে, পরাজয় স্বীকার করতে হবে, ঠিক সেই সময় হঠাৎই যুদ্ধবিরতি। এবং এই যুদ্ধবিরতির দায় ডিজিএমওর ঘাড়ে চাপিয়ে দিলে তো চলবে না। ডিজিএমওর ভারতের তার কোনো ক্ষমতা নেই, তার এত সাহস নেই যে ভারতের রাজনৈতিক নেতৃত্বের সাথে কথা না বলে তারা এই যুদ্ধবিরতি করেছে। এটা হতে পারে না। অর্থাৎ কোনো না কোনো জায়গায় মিথ্যাচার করছে আমাদের ভারত সরকারও, পরিষ্কারভাবে এটা বলতেই হবে। আমরা সাধারণ মানুষের সাথে সারাদিন ধরে আজ কথা বলেছি, সোশ্যাল মিডিয়া তন্ন করে খুঁজে দেখেছি যে মানুষ এটা ভাবতে পারেনি, ভারতের মানুষ, যে আজকের এই অবস্থাতে মানে ভারত যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেবে। আমেরিকাকে ভয় পায়নি। যখন 1971-এর লড়াই হয়েছিল তখনও আমেরিকাকে ভয় পায়নি আমাদের ইন্দিরা গান্ধীর তখনকার সরকার। আমেরিকা তো পাঠিয়ে দিয়েছিল 7ম নৌবহর, তাতেও ভয় পায়নি। অবশ্য রাশিয়া রুখে দাঁড়িয়েছিল ভারতের পক্ষে, এটা ঠিক। কিন্তু একটা জিনিস দেখা যায় যে 1971-এ জেতার পর, পাকিস্তানের পরাজয়ের পর 93,000 সেনা তাদের কাছে আত্মসমর্পণ করলো, কিন্তু ভারতের প্রাপ্তি কি হয়েছিল? ভারতের যদি প্রাপ্তি বলেন, সেই প্রাপ্তি প্রায় একটা জিরোর কাছে। আমরা কিছুই নিতে পারিনি। আমরা যে পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান নিয়েছে 1947-48-এ, সেই জায়গাও আমরা ফিরিয়ে নিতে পারিনি। এমনকি আমরা নিয়ন্ত্রণ রেখা থেকে অনেক জায়গায় পাকিস্তানকে বরং সুবিধা দিয়েছি। ভারতের একটা জিনিস দেখা যায় যে চিরকাল ভারতীয় সেনা যখন বীর বিক্রমে তারা লড়াই করে তারা ভারতের পক্ষে বিজয় আনতে যাচ্ছে, এটা আজকের না, 1947-48 সালে তখন ছিলেন জেনারেল কারিয়াপ্পা। জেনারেল কারিয়াপ্পা বলেছিলেন যে যখন পাকিস্তানের সেনাকে পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে, পাক অকুপাইড কাশ্মীরের একেবারে সেখান থেকে বার করে দেওয়ার জন্য করছে, তখন নেহরু হঠাৎ বলেছিলেন যে যুদ্ধ বন্ধ করে দিন। কারিয়াপ্পা বলেছিলেন আমাকে 1 মাস সময় দিন, আমি ওদের অধিকারে কোনো কাশ্মীর রাখবো না, আমরা পুরো দখল করে নেব আমাদের জায়গা কাশ্মীরকে। নেহরু রাজি হননি। রাজনৈতিক নেতৃত্ব সেদিন যে আমাদের দেশের সেনাবাহিনীর যে বীরত্ব, সেই বীরত্বকে ঢেকে দিয়েছিল রাজনৈতিক নেতৃত্ব। 1965-তেও ভারত পাক যুদ্ধে সেখানেও আমরা বিজয় ঘটেছিল আমাদের, কিন্তু আপনারা জানেন লাল বাহাদুর শাস্ত্রীকে তাশকন চুক্তিতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তারও সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা করা হয়েছিল তাকে, তার পোস্টমর্টেমও পর্যন্ত করতে দেওয়া হয়নি। তো এই যে সমস্ত, তারপরে দেখুন 1965-র পরে 1971 আমাদের প্রবল বিজয়, তবু ভারতের রাজনৈতিক নেতৃত্বের ভুলে আমরা আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারিনি, আমরা আমাদের দেশকে বিজয়ের জায়গায় নিয়ে যেতে পারিনি। 1999-এর কার্গিলের লড়াই, সেখানেও সেই একই ব্যাপার। আমরা কার্গিলকে দখল করেছি, কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়ে আমাদের যে এগিয়ে যাওয়ার কথা ছিল, আমরা সেটা এগোতে পারিনি। চিরদিন দেখা যাচ্ছে যে ভারত যখন তাদের ভারতীয় সেনাবাহিনী অমিত বিক্রমে তারা যখন এগিয়ে চলেছে, তখন আমাদের পলিটিক্যাল লিডারশিপ তারা পিছিয়ে নিয়েছে সেনাবাহিনীকে।
আমাদের আজকে খুব খারাপ লাগছে যে নরেন্দ্র মোদী সাহেব যেভাবে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন, যেভাবে ভারতের মানুষের মনে যে আমরা পাকিস্তানকে এইবার একটা চরম শিক্ষা দেব, এবং সেই দুদিনের লড়াইতেই যখন পাকিস্তানের কোমর ভেঙে গেছে 3 দিনের লড়াইতে, এবং আর 3 দিন পরে তাদের যখন খুঁজে পাওয়া যাবে না, আমরা সেই অবস্থায় আমাদের হাত পিছিয়ে নিলাম, আমাদের অস্ত্র পিছিয়ে নিলাম। অনেক কথা বলা হচ্ছে। ভারতের সরকার কিন্তু এখনো অবধি, স্পষ্টভাবে বলছি, এখনো অবধি এই যুদ্ধবিরতি নিয়ে একটা কথা বলেনি। আমরা যুদ্ধবিরতি আমরা বলেছি, আমাদের অনেকেই বলছেন যে আমরা তো পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাইনি, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদেরকে শাস্তি দিতে গিয়েছিলাম, সেই শাস্তি দেয়া হয়ে গেছে, সুতরাং আমরা পিছিয়ে এসছি। শাস্তি কি সত্যিই দেয়া হয়েছে? আমরা 9টা ঘাঁটি গুড়িয়ে দিয়েছি, এটা যেমন সত্যি, তেমনি সন্ত্রাসবাদ মুছে দেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? কোনো কথা হয়েছে? হঠাৎ যুদ্ধবিরতি হয়ে গেল, এবং সেই যুদ্ধবিরতির জন্য সেখানে বলা হচ্ছে আমেরিকা এই যুদ্ধবিরতির ব্যবস্থা করেছে। এটা তো আমাদের পক্ষে লজ্জার কথা। আবার বলছি, লজ্জার কথা। এইভাবে যে আজকে হঠাৎ যুদ্ধবিরতি হবে, এটা সত্যি আমরা ভাবতে পারিনি, আমাদের কল্পনার মধ্যে ছিল না। যে যাই বলুন না কেন এর সপক্ষে, সাধারণ মানুষ, তাদের আবেগটা বড়, তারা অত ভেতরের ঘুরপ্যাচ জানে না, তারা এটা জানে না। আর নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন আমাদের 3য় অর্থনীতি হবে আমাদের দেশ, সুতরাং যুদ্ধ চললে 3য় অর্থনীতি হওয়া যাবে না। সাধারণ মানুষ 2য়, 3য়, 1ম অর্থনীতির ধার ধারে না। তারা মনে করে আত্মগৌরব, যে আমার নিজের আত্মগৌরব, সেই গৌরব রক্ষিত হচ্ছে কিনা। আজকে যেভাবে যুদ্ধের পথে এগিয়ে গিয়ে, বিজয়ের পথে এগিয়ে গিয়েও ভারত হঠাৎ যেভাবে পিছিয়ে এলো, এই যে ছবি আমরা দেখছি, সেই বহুকাল ধরে সেই এক ছবি দেখছি। এই এক ছবি, আমাদের সেনা জয়ের পথে যাচ্ছে, আর পেছন থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে টেনে ধরছে। আমেরিকার কথা শোনা কি, যে আমেরিকার কাছে আমাদের নিশ্চয়ই আজকের পৃথিবীতে আমেরিকার অনেক দরকার আমাদের কাছে। মানে আমরা আমেরিকার কাছ থেকে আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে অনেক দরকার, কিন্তু তার মানে এই নয় যে শুধু আমাদের কাছেই দরকার আমেরিকাকে, তা তো নয়, আমেরিকারও দরকার ভারতকে। তো আমরা এইটা কেন মনে রাখি না? এখন বলা হচ্ছে যে 12 তারিখে 12ই মে আলোচনা হবে। কিসের আলোচনা হবে 12ই মে? গতকাল যুদ্ধবিরতি ঘোষণার তারপরেও পাকিস্তান সমানে জম্মু, শ্রীনগরে সমানে তারা ড্রোন পাঠিয়েছে, মিসাইল পাঠিয়েছে। কই, সে তো ঘোষণার পরেও তারা তাদের মানেনি। আর পাকিস্তানের কাছে ভদ্রতা, পাকিস্তানের কাছে কোনো ভদ্রতার চুক্তি পাকিস্তানিরা জানে না। মনে রাখবেন, পাকিস্তানের যে ওসামা বিন লাদেন, সে তো আমেরিকা তো পাকিস্তানকে কোলে বসিয়ে রেখেছিল, তা হলেও আমেরিকার কাছ থেকে ওসামা বিন লাদেনকে কিভাবে লুকিয়ে রেখেছিল ওই পাকিস্তান। এটা মনে রাখতে হবে। পাকিস্তান বিশ্বাসের জায়গা নয়, পাকিস্তান অবিশ্বাসের জায়গা। আজকে পাকিস্তানের মদতে বাংলাদেশ হয়ে যাচ্ছে একটা সন্ত্রাসী দেশ। আজকে পাকিস্তানকে যদি নির্ণায়কভাবে পরাজিত করা যেত, তাহলে বাংলাদেশের যারা সন্ত্রাসীরা, এই ইউনূস চুপসে যেতেন। তিনি তো চুপসে গেলেন না, বরং গতকাল রাত্রে তারা মিটিং করেছেন, এবং সেই মিটিং করে তারা উপদেষ্টা পরিষদের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে। এই থাপ্পড়টা যতটা না আওয়ামী লীগের গালে পড়লো, তার থেকে বেশি বড় করে পড়লো ভারতের গালে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কাল নিয়েছে ইউনূস সরকার, এই যে থাপ্পড়টা, এটা আওয়ামী লীগের গালে যতটা না পড়েছে, তার থেকে বেশি ভারতের গালে পড়েছে। তার কারণ 1971-এ 3700 জন ভারতীয় সেনা আত্মাহুতি দিয়েছিল
এই নতুন বাংলাদেশ গঠনের জন্যে, যে বাংলাদেশ আজকের বাংলাদেশ নয়, সেই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগকে তারা নিয়ে চলেছিল। আজকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস এই পরিস্থিতিতে ইউনূসের আসছে। কিসের জোরে? আমেরিকার জোরে। ভারত, আবার বলছি, আমেরিকা এমন একটি দেশ, আমেরিকার দালালি করে যদি মনে করা যায় আমেরিকার সায় দিয়ে, আমেরিকার কথায় সায় দিয়ে ভারতে এগিয়ে যাবে, সেটা আদৌ হবে না। আর সব থেকে বড় কথা, আমার দেশের, আমার গৌরবের জায়গাগুলোকে কেন আমি নষ্ট করব? যে সৈন্য আমাদেরকে, ভারতীয় সেনা আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিল বিজয়ের পথে, সেই ভারতীয় সেনা আজকে তাদের হাত টেনে ধরা হলো। বলা হচ্ছে আমরা যুদ্ধবিরতি করিনি। কেউ কেউ আবার বলছেন যুদ্ধবিরতি করিনি, আমরা কেবল বন্দুকে গুলি ভরে বন্দুকটা নামিয়ে রেখেছি। নামিয়েই বা রাখবো কেন? লোহা যখন গরম থাকে তখন সেটাকে মারলে লোহা সেটাকে নিজের মতো করে নিজের সাইজে তাকে নিয়ে আসা যায়। পাকিস্তান এখন মরণের জায়গায় রয়েছে, সেই সময় পাকিস্তানকে ছেড়ে দিয়ে, তাদেরকে বাঁচার সুযোগ দিয়ে নরেন্দ্র মোদী কিন্তু নিজের সুনামের প্রতি সুবিচার করলেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় না, শুধু আমার নয়, দেশের মানুষের একটা বড় অংশের, যে কথাটা বলছিলাম, সারাদিন ধরে বহু মানুষের সাথে কথা বলেছি এবং তাদের একটাই বক্তব্য, এটা নরেন্দ্র মোদী কি করলেন? এইভাবে পিছিয়ে এলেন ঠিক এই সময়ে, এটা উচিত হলো না। আপাতত না। একটা কথা বলি, নরেন্দ্র মোদী বড় রাজনীতিবিদ, তিনি দেশের কথা আমাদের চেয়েও অনেক ভালোবাসেন, দেশকে আমাদের চেয়ে অনেক বেশি ভালোবাসেন হয়তো, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরাও একটা জিনিস, আমরা অত রাজনীতি অর্থনীতি অত বুঝি না, কিন্তু দেশকে আমরা ভালোবাসি। আর সেই ভালোবাসার দিকে তাকিয়ে বলছি, ভারতের এই যে যুদ্ধবিরতি করলো, এই যুদ্ধবিরতি ভারতের ভালো করলো না, ভারতের মানুষের আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলে সেটাকে নিভিয়ে দিল।